ব্রিটিশটা আমরা ফলো করতে পারি। দুইটাই শুদ্ধ। আপনি যদি এক লাইনে লিখে যান আপনার ভুল হবে না। প্রচুর প্রশ্ন আমি পাই, খাম দিব কিনা, ঠিকানা অথবা আমার নাম লিখবার সময় নামের নিচে অ্যাড্রেস অথবা আমার নাম দুইবার আসছে, দুইবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিসিএস হেল্পলাইন অনলাইন প্ল্যাটফর্ম। বিসিএস লিখিত সাজেশন পর্বগুলোর আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আরাফাত চৌধুরী। আমি কথা বলবো আজকে লেটার রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে। বিসিএস রিটেন ইংলিশের 200 মার্কসের একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে লেটার টু দা এডিটর। কারণ 35তম বিসিএস থেকে 40তম পর্যন্ত যে কয়টা বিসিএস পরীক্ষা গেছে সবগুলোতে লেটার টু দা এডিটরই এসেছে এবং সিলেবাসে স্পেসিফিক মেনশন ছিল। কখনো সিলেবাসের রুল ব্রেক করে কোনো লেটার আসেনি। সুতরাং আমরা প্রস্তুতি নিব লেটার টু দা এডিটর এই বিষয়ে, এবং আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। অন্যান্য স্ট্রাকচার গুলো দেখাটা অত বেশি দরকার নাই, এবং আমাদের যে লেটারের অনেকগুলো ধরন আছে, মনে করুন সোশ্যাল লেটার, পার্সোনাল লেটার, বিজনেস লেটার, ফর্মাল ইনফর্মাল যেভাবে ক্লাসিফাই করা হয়। তার মানে এখানে আমরা আজকে লেটার টু দা এডিটর নিয়েই শুধু কথা বলবো এবং জাস্ট তার স্ট্রাকচার গুলো আমরা মেনে চলবো। আমি প্র্যাকটিক্যালি খাতা সহ দেখিয়ে ব্যাপারটা দেখি। চলুন স্ক্রিন শেয়ারে গিয়ে আমি আপনাদেরকে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখি, তারপর আমি এটার স্ট্রাকচার এবং কাঠামো নিয়ে কথা বলবো। লেটার টু দা এডিটর অর্থাৎ কোনো একটা সংবাদপত্রের সম্পাদক বরাবর একটা লেটার লিখতে হয়। চলুন লেটস সি প্রিভিয়াস কোয়েশ্চেনস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 40তম বিসিএস আসছিল, রাইট আ লেটার টু দা এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। স্পেসিফিক করে বলা আছে ইংলিশ ডেইলি, এই ব্যাপারটাও কিন্তু খেয়াল করবার মতো। ইংলিশ ডেইলি স্পেসিফিক করা আছে, ইংলিশ ডেইলি হাইলাইটিং দা গ্রোসাম অ্যাসপেক্টস অফ চাইল্ড লেবার এন্ড দা আর্জেন্সি টু স্টপ ইট। তাহলে এখানে এই জায়গাটা হাইলাইটিং, এখানে আমরা জাস্ট আন্ডারলাইন করে রাখলাম। এই জায়গাটা আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আসুন 38তম বিসিএস এসেছিল, রাইট আ লেটার টু দা এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অন দা গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ন্যাশনাল থিঙ্কিং ইন আওয়ার সোশ্যাল এন্ড ন্যাশনাল লাইফ। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখানেও আমরা একটা বিষয় পেয়ে গেছি, এই জায়গাটাকে আমি মার্ক করে দিলাম রেড মার্ক। 37th পরীক্ষা 37, রাইট আ ফিচার the editor of a renowned English daily on the role and importance of tannery in making hides and skins into leather. তাহলে এটা হচ্ছে আরো একটা টপিক আমরা পেয়ে গেছি। তারপর 36, রাইট আ ফিচার, আবারও এসেছিল 36তম বিসিএস এও এসেছিল ফিচার কথাটা। তাহলে এখানে একটা ফিচার শব্দটার দিকে আমরা মার্ক করব। এখন টু দ্য এডিটর অফ আ রিনাউন্ড ইংলিশ ডেইলি অন দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল এন্ড ন্যাশনাল লাইফ। এই জায়গাটা আমরা এটাও জাস্ট একটু মার্ক করলাম। আচ্ছা, তারপর আসুন 35th বিসিএস এ, রাইট আ লেটার টু দ্য এডিটর টু নিউজ পেপার। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোতে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, প্রথমে আবারও 40তম বিসিএস এর লেটারটা দেখুন, এখানে আসছে লেটার টু দ্য এডিটর, লেটার টু দ্য এডিটর, এই জায়গাটা এভাবে আসছে। তারপরে আমরা 38th বিসিএস এ পাচ্ছি আ লেটার টু দ্য এডিটর, এখানেও আমরা একই রকম পাচ্ছি। অনুরূপভাবে 37 বিসিএস এ আসছে ফিচার, 36th বিসিএস আসছে ফিচার, এবং 35th বিসিএস এর শব্দটা আসছে ফিচার। কিন্তু এখানেও একটা বিষয় আছে, খেয়াল করুন, যখন আপনাকে একটা ফিচার লিখতে বলবে তখন আপনাকে সাধারণত শিরোনামটা দেয়া নাও থাকতে পারে। শিরোনাম নিজে থেকে তৈরি করবার প্রয়োজন পড়তে পারে, আবার কখনো কখনো শিরোনামটা কোশ্চেনের মধ্যে থাকবে। এই জন্য ব্যাপারটা কোশ্চেনটা ভালোভাবে একটু খেয়াল করতে হবে। দেখুন আমি আপনাকে দেখাই, প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকেই আমরা ব্যাপারটা দেখাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 35তম বিসিএস এ আসছে ফিচার, ফিচারের মধ্যে কিন্তু এখানে স্পেসিফিক কোনো শিরোনাম দেওয়া হয় নাই। দেখুন, রেসপন্ডিং টু দ্য নিউজ অন বঙ্গবন্ধু 1, অর্থাৎ এখানে যে পেসেজটা দেওয়া হয়েছে, পেসেজটা হচ্ছে বঙ্গবন্ধু 1, এই যে স্যাটেলাইট নিয়ে পেসেজটা এসেছিল, এবং এখানে কি বিষয়ে আপনার এই লেটারের যে একটা প্যারাগ্রাফ লিখবেন, লেটারের মধ্যে যে একটা রাইটিংস আপনার আসবে, ওই লিখনিটার যে শিরোনাম ওটা কি হবে তা এখানে নাই। কিন্তু যে 36 বিসিএস এ ফিচার শব্দটা আসছে, কিন্তু এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে ইনভার্টেড কমা দিয়ে,
এখানে দেওয়া হয়েছিল দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল এন্ড ন্যাশনাল লাইফ। এই ব্যাপারটা স্পেসিফিক করা আছে। অনুরূপভাবে 37th BCS এই পরীক্ষাগুলো আমি দিয়েছি। রাইট আ ফিচার টু দ্য এডিটর অফ এই যে কথা, এখানে দ্য রোল এন্ড ইম্পর্টেন্স অফ ট্যানারি ইন মেকিং হাইড এন্ড স্কিন ইনটু লেদার, অর্থাৎ কাঁচা চামড়াকে কিভাবে আমরা লেদারে পরিণত করব, এই ব্যাপারটার উপরে স্পেসিফিক শিরোনাম দেওয়া হয়েছে। এখানে লেটার টু দ্য এডিটর কথাটা যখন দেয় তখন কিন্তু স্পেসিফিক এখানে শিরোনাম দেওয়া আছে। দেখুন এখানে এখানে এভাবে ইনভার্টেড কমা আমি দিয়ে দিলাম, এখানে দেয়া আছে দা, এই যে এই কথা, এই ব্যাপারগুলো আছে। তাহলে যেভাবেই আসুক আমাদের কিন্তু স্ট্রাকচার একই। তাহলে 40 থেকে 35 পর্যন্ত আমরা দেখলাম, কিন্তু একটা জায়গায় আমরা নিশ্চিত হলাম এখানে লেটার টু দা এডিটরই আসে, অর্থাৎ ফিচার কথাটি লেটার টু দা এডিটরের বাইরের কিছু নয়। লেটার টু দা এডিটর যখন আসবে তখন শিরোনাম দিতে হয়, ফিচার যখন আসে তখনও শিরোনাম দিতে হয়, কিন্তু যখন লেটার টু দা এডিটর কথাটা থাকে তখন শিরোনামটা দিয়ে দেয়া থাকে কোয়েশ্চেনের মধ্যে, কিন্তু যখন ফিচার কথাটা থাকে তখন শিরোনাম অনেক ক্ষেত্রে নিজেকে বানিয়ে নিতে হয়। এই হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনের অ্যানালাইসিস। এবার আসুন আমরা এই ধরনের লেটারকে অ্যান্সার করবার জন্য কি কি বিষয় খেয়াল করতে হবে। এখানে অনেক বিষয় খেয়াল করবার মতো আছে। প্রথমে খেয়াল রাখবো, আমি প্রথমেই বলে দিচ্ছি, একটা লেটার টু দ্য এডিটর যখন আমরা লিখবো, এখানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ স্ট্রাকচার। লেটারের যে কাঠামো আপনার ঠিক থাকা চাই। যদি আপনার কাঠামো ঠিক থাকে দেন 20 মার্কসের এই লেটার রাইটিং, এখানে আপনার মার্কিংটা শুরু হবে 50% রেখে, স্ট্রাকচার বা কাঠামো ঠিক, 50% মার্ক নিশ্চিত। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক স্ট্যান্ডার্ডিটি বা উপস্থাপনার উপরে নির্ভর করে যত মার্কস আপনি অ্যাচিভ করতে পারেন। সুতরাং প্রথমে আমি খেয়াল করব স্ট্রাকচারটা কেমন হওয়া চাই। এখন আসুন স্ট্রাকচারের ক্ষেত্রে গাইডে এরকম আছে, গুগলে দেখলে স্পেসিফিক লেটার টু দ্য এডিটরের ব্যাপারগুলো পাওয়া যায় না। ইন্টারমিডিয়েট সিলেবাসে লেটারের অনেক ফরমেশন থাকলেও ব্যাকরণ বইগুলোতে আসলে এক্স্যাক্টলি শুড উই ডু ব্যাপারগুলো আমরা পাই না। এখন কিভাবে আসলে আমাদের এই ব্যাপারটা লেখা উচিত, ব্যাপারটা আমি এই আপনাদের জন্য যে জিনিস রেডি করেছি, দেখুন এই যে ক্যামব্রিজ ডিকশনারি, এখানেও কিন্তু লেটার ফরমেশন বা লেটার নিয়ে কথাবার্তা আছে। কয়েকটা ডিকশনারি আছে, ডিকশনারি দেখালে বা এসব দেখালে আমার ভিডিও লম্বা হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দুইটি ফরম্যাট দেখাবো। প্রথমত একটা আমেরিকান ফরম্যাট আছে, আরেকটি আছে ব্রিটিশ ফরম্যাট। এখন আমরা ব্রিটিশ ফরম্যাটটা কিন্তু বেশি ফরম্যাট। আমেরিকান ফরম্যাট মানে হচ্ছে ওখানে কোনো ফরম্যাট নেই, জাস্ট আপনি এক লাইনে লিখে যাবেন, দ্যাটস দা আমেরিকান ফরম্যাট। কিন্তু ব্রিটিশ ফরম্যাটটা কি, যেটা আমরা ছোটবেলা থেকেই আমাদের হাই স্কুল লাইফে বা আমরা স্কুল লাইফে লিখতাম, অর্থাৎ যে এই পাশে এসে নাম লিখা, এদিকে বরাবরে লিখে বরাবরের নিচে থেকে শুরু না করে বরাবর শব্দটা শেষ যেখানে, কমার নিচ থেকে আমরা শুরু করতাম, অথবা স্যার বা জনাব লিখে জনাব কমা দিয়ে, কমা যেখানে সেখান থেকেই নিচের লাইনে লেখা শুরু করতাম। এই স্টাইল ইজ কল্ড ব্রিটিশ স্টাইল, এবং ব্রিটিশটা আমরা ফলো করতে পারি। দুইটাই শুদ্ধ, আপনি যদি এক লাইনে লিখে যান আপনার ভুল হবে না, কিন্তু দুইটা স্ট্রাকচার আপনি ব্যবহার করতে পারেন। এখন আসুন আমি এখানে স্ট্রাকচার দেখাচ্ছি। অনেকেই অনেকভাবে কনফিউজড, এনভেলপ বা খাম দিব কিনা। আমি যেহেতু অনেকদিন ধরে সেই 35-এর পর থেকেই একটানা বিশেষ রিটেনের ক্লাসগুলো নিয়ে থাকি, প্রচুর প্রশ্ন আমি পাই, খাম দিব কিনা, গাইড বইয়ে খামের ছবি নাই, আমার ঠিকানা দিব কিনা, অথবা আমার নাম লিখবার সময় নামের নিচে অ্যাড্রেস দিব কিনা, অথবা আমার নাম দুইবার আসছে দুইবার লিখবো কিনা, অনেক ধরনের প্রশ্ন আমি পাই। সবকিছু মিলিয়ে একটা ভিডিও রেডি করে দিচ্ছি, খুব কম সময়ে আপনি ইউটিউবে দেখবেন এই বিষয়গুলো নিয়েও তেমন কেউ ভিডিও তৈরি করে নাই। সুতরাং আমি একটা স্পেসিফিক কম সময়ে একটা সলিউশন দিচ্ছি। এখন প্রথমেই বলে দিলাম আমেরিকান এবং ব্রিটিশ দুইটি ফরম্যাট আছে। যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাট। তাহলে আমরা ডেট এভাবে লিখবো, তারপরে আমরা এই যে ঠিকানা অ্যাড্রেস একটা লিখলাম, অ্যাড্রেস হলিডে মোর রোড নং 2 কক্সবাজার, একটা অ্যাড্রেস দিলাম, এখানে কোনো নাম লিখবো না এই জায়গায়। তাহলে লিখে ডেটের সাথে দা এডিটরের এখানে একটা গ্যাপ থাকবে, এবং দা গ্যাপ শুড বি মিনিমাম 2 লাইনস, ঠিক আছে, 2 লাইন বরাবর একটা গ্যাপ থাকবে।
এগুলোই হচ্ছে স্ট্রাকচার। অনেকেই জাস্ট ব্যাপারগুলোকে লেখাকে সুন্দর করবার জন্য করছি এরকম মনে করে ভুল করা যাবে না। এখানে যা বলছি তাই স্ট্রাকচার এবং কাঠামো। তাহলে বলুন, তাহলে এখানে প্রথমে তারিখ দিলাম, এদিকে ঠিকানা বসিয়ে দিলাম, একটা বক্স করেও দিতে পারি, বক্স ছাড়াও দিতে পারি। তারপরে আসুন দা এডিটর, এখানে দা এডিটরের পর একটা কমা বসাবো, তারপরে আমি একটা পত্রিকার নাম লিখলাম এবং এদিকে ফার্ম গেট ঢাকা একটা ঠিকানা দিলাম। এখানে প্রথম এই জায়গায় এসে এই জায়গায় সাবজেক্ট, এখানে সাবজেক্ট আমরা দিব না। লেটার টু দা এডিটর যেহেতু আমাদের ধারাবাহিক ভাবে আসছে, এই জায়গায় সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা ব্যবহার করব না। সুতরাং রিমেম্বার, এখানে সাবজেক্ট ব্যবহার করব না, আমি এটা কেটে দিচ্ছি আবার। এখানে এরপরে আমাদের ডিয়ার স্যার, এখান থেকে শুরু করলাম। তারপরে এখানে ডিয়ার স্যার লিখে যে কথাটি গাইড বই আছে, যে কথাটি আমরা আগে থেকে জানি, ওই ধরনের কথা লিখে ফেলতে পারি। যদি ইংরেজি বাক্য ভুল হবে, শুদ্ধ হবে, দুর্বলতা থাকে, তাৎক্ষণিকভাবে কঠিন মনে হয়, তাহলে গতানুগতিক এই কথাটাই লিখুন। কারণ অনেক বেশি স্ট্যান্ডার্ড বানাতে গিয়ে, লম্বা করতে গিয়ে, ভিন্নতা আনতে গিয়ে ভুল লেখার চেয়ে গতানুগতিক আরেক একটা সেন্টেন্স লেখা ভালো। কারণ এখানে আপনি ভুল লিখেছেন, সাথে সাথে ডিমার্কিং এর দিকে যাবে। শুদ্ধ লিখেছেন কিন্তু পরিচিত কথা লিখেছেন, তার জন্য ডিমার্কিং হবে না, যে অনেক বেশি মার্ক পাওয়ার জায়গা থেকে হয়তো পিছিয়ে যাবেন, কিন্তু ভুল লিখলে ভুল হয়ে যায়। কথা বুঝতে পারছি? তাহলে পরে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে গতানুগতিকতা, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল টু ইউ ইফ ইউ পাবলিশ দ্য ফলোইং লেটার, এখানে এটা একটা লিখতে পারেন। অথবা আমি আরো একটা নিজে থেকে লিখে দেখালাম, সেটা হচ্ছে থ্রো দ্য কলামস অফ ইয়োর স্টিমড নিউজপেপার আই উইশ টু ড্র দ্য অ্যাটেনশন অফ কনসার্নড অথরিটিস। এই লেখাটা আমি লিখেছি 35-36 বা এই যে প্রিভিয়াস কোশ্চেন গুলোতে আসছে ওই ধরনের প্রশ্ন অ্যান্সার এই লেখা, এই কথাটা দিয়ে কিন্তু করা যায়। তাহলে কনসার্ন অথরিটিস এন্ড দ্য জেনারেল পাবলিক, এই যে কথাগুলো, এই কথাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেহেতু ভিডিও থামিয়েও দেখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন। তারপরে শোনালাম না, তাহলে দেখুন ডেট, এই যে এখানে দিলাম, এরপর এসে আমার এখানে এই যে শব্দগুলো দিলাম, শব্দ কেন বসবে, পার্সোনাল লেটারে কি বসবে, লম্বা লম্বা ব্যাখ্যা দিয়ে আমি আপনার টাইম ওয়েস্ট করতে চাই না। আমার কথা হলো জাস্ট এখান থেকে জাস্ট দেখে আপনি একটা মেজারমেন্ট নিয়ে নেন। এই শব্দগুলো থেকে যে কোনো একটা শব্দ এখানে বসাবো, এখানে নাম লিখবো, এই জায়গায় নামটা লিখবো, নামটা নিজের নাম না দিয়ে শব্দ নাম ব্যবহার করব, এখানে সাইন করবার জন্য জায়গা রাখবো, এবং এখানে মনে করেন আমি লিখলাম সাবরিনা কামাল, তাহলে লিখলাম কি হলিডে মুর, এখানে লিখলাম কক্সবাজার, লিখে দিলাম একটা। এই জায়গায় নামের নিচে আমি অ্যাড্রেস ব্যবহার করেছি জাস্ট ফলো দিস, নাথিং টু মেমোরাইজ। হ্যাঁ, মুখস্থ কিছু করবার নাই। এই যে এটা একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটাই কি করব, স্ট্রাকচার না করে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সবগুলো লাইনকে আপনি এক জায়গায় নিয়ে আসবেন, সবগুলো লাইনকে আপনি জাস্টিফাইড করে এদিকে এক লাইনে লিখে দিবেন। যদি এটা করেন তাহলে ভালো, এটা অর্থাৎ এটাও যে খারাপ তা নয়, এইভাবেও আপনি লিখতে পারেন, এখানে কোনো ধরনের ভুল ধরবার সুযোগ নেই, এবং এই স্ট্রাকচারও গ্রহণযোগ্য একটা স্ট্রাকচার। তাহলে পরে এই যে সবগুলো এক রতে আমি জাস্ট এখানে জাস্টিফাইড করে দেখালাম, সবগুলো এক রতে নিয়ে আসবো এই লেখাগুলো, এখানে লেখার সাইজ কি হবে এই নিয়ে কথায় আসছি। এবার আসুন আমার যে পরবর্তী পেজ অর্থাৎ মূল জায়গাটা, তাহলে এই যে প্রথম একটা পেজ, এই পেজটার চেহারাটা হবে এরকম। আচ্ছা, এইটুকু থাকবে। এখন যদি আমি আমেরিকান ফরম্যাট লিখি, তাহলে এই যে অ্যাড্রেসটা কি আমি এইদিকে লিখবো না, তখন আপনি একটা কাজ করবেন, তখন আপনি ডেট থেকে শুরু করে এই জায়গাটা নিচে রেখে, তাহলে আপনি তখন এই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে আপনার লেখাটা শুরু করবেন। অ্যাড্রেস এখানে, তারপরে তারিখ, কিন্তু এখানে একটা ডিসটেন্স মেনটেন করবেন, এই যে এভাবে। তাহলে পরে আমি এক পলক একটু দেখে নিই, আমরা এক নজরে দেখতে পাচ্ছি এই যে এভাবে। তাহলে এখানে আমি এদিকে জায়গাটা কমিয়ে এভাবে আর একটু ছোট করলে আশা করি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার ফরমেশন, অর্থাৎ জাস্টিফাইড ফরম্যাট। এই এখান থেকে অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত সোজাসুজি এক, এভাবে আমরা একটা ফরম্যাট ব্যবহার করতে পারি। অথবা প্রিভিয়াসলি আমি যে ফরম্যাট দেখিয়েছি ওই ফরম্যাটে আমি আবার ফিরে যাচ্ছি আন্ডু দিয়ে, ওই ফরম্যাটটাও আমরা ইউজ করতে পারি।
তাহলে এই গেল আপনার কভার লেটার, অফিসিয়াল লেটার। দেন এরপর আপনার যে এই আপনাকে একটা ফিচার লিখতে বলা হয়েছে, আপনার একটা শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনামটা আপনি এখানে বসাবেন। শিরোনামের ক্ষেত্রে আপনার কাছে কোনো ধরনের ডিফিকাল্টি নেই, কারণ আপনি 35তম ছাড়া 6 থেকে 40 পর্যন্ত সবগুলো বিসিএসই লেটার টু দ্য এডিটর এসেছে এবং শিরোনাম অলমোস্ট দেয়া ছিল। আমার মতে পুরো ইংরেজিতে দ্য ইজিয়েস্ট প্লেস হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ খুব সহজে আপনি এই জায়গাটা লিখতে পারবেন। প্রথমে বলে রাখি, শিরোনামটা আপনি দিয়ে রাখবেন এবং শিরোনাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি শিরোনামটা টোটাল একটা সেন্টেন্স হয় দেন ডাবল কমা দিয়ে ইনভার্টেড কমা দিব, আর যদি একটা ফ্রেজ থাকে তাহলে পরে আমরা সিঙ্গেল কমা দিয়ে একটা ইনভার্টেড কমা দিব, শিরোনামের নিচে একটা আন্ডারলাইন করে দিব এবং শিরোনামটাকে দেখা যাওয়ার মতো করে একটু এই মূল বডি থেকে শিরোনামকে আলাদা করে দেখা যায় মতো করে লিখব। এই হচ্ছে প্রাইমারি কথা, আশা করি আপনারা বুঝছেন। এবার সামনে যাই। এই যে আপনার বডিটা আপনি লিখবেন, এই লেখার মধ্যে কিন্তু কিছু কথা খেয়াল করতে হবে। প্রথমে আমি এই যে কথাগুলো আমি লিখেছি, আমি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ক্লারিফাই দ্য ইস্যু, অর্থাৎ আপনাকে যে ইস্যু নিয়ে লিখতে বলা হয়েছে, আমি জাস্ট এখান থেকে দিই। এখানে বলা হয়েছে দ্য গ্রোসাম অ্যাসপেক্টস অফ চাইল্ড লেবার। এই যে একটা ইস্যু আমাদের আছে, এটা হচ্ছে বা 40তম বিসিএস এর একটা লেটার। এই লেটার তাহলে পরে আমাদের কাছে এই যে লেটারটা আসছে, তাহলে দ্য গ্রোসাম মানে ভয়ানক, অ্যাসপেক্টস অফ চাইল্ড লেবার এন্ড দ্য আর্জেন্সি টু স্টপ ইট। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, এখানে অনেক লম্বা হওয়ার কারণে ডাবল ইনভার্টেড কমা দিয়েছি আমি। তাহলে পরে এভাবে একটা শিরোনাম আছে, শিরোনামটা নিয়ে আপনাকে লিখতে হবে। এখন প্রথমে কথা হলো যে বিষয়টা, প্রথমে বিষয়টাকে উপস্থাপন কিভাবে করবেন এই ব্যাপারটা নিয়ে আমি বুঝাই। দেখেন, দ্য গ্রোসাম অ্যাসপেক্ট অফ চাইল্ড লেবার এন্ড দ্য আর্জেন্সি টু স্টপ ইট, যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে তাহলে চাইল্ড লেবার কি এবং চাইল্ড লেবারের যে ব্যাপারটা, এটা নিয়ে কোনো ধরনের ডিফাইন করবার বিষয় কিন্তু নাই, কিন্তু চাইল্ড লেবার কি এটাও তো একটা ডেফিনেশন। তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আপনাকে দেখাই, ক্লারিফাই দ্য ইস্যু, অর্থাৎ চাইল্ড লেবার বলতে কি বোঝায় এই ব্যাপারটাকে আপনি ক্লারিফাই করবেন। এখানে আমি ডেফিনেশন দেওয়ার থাকলে ডেফিনেশন দিবেন, তারপরে হচ্ছে অ্যারাউজ দ্য বেসিক্স এন্ড ডিটেলস অফ দ্য ইস্যু, অর্থাৎ তার প্রাইমারি পরিচিতি এবং এই বিষয়ে ইউনিভার্সাল কিছু কথা তুলে জিনিসটাকে অ্যারাউজ করবেন। সনেট লেখার সময় যেমন প্রথম 8 লাইনে একটা প্রবলেম সৃষ্টি করি, দ্বিতীয় অংশ দিয়ে আমরা সমাধান করি, এই ধরনের একটা ব্যাপার কিন্তু এখানে আসবে। লেখা হবে কম, লেটার টু দ্য এডিটর 20 মার্কস এর, এই জন্য 4-5 পৃষ্ঠা লিখবো কিনা এই ধরনের উল্টাপাল্টা চিন্তা করা যাবে না। বেশি লিখলে বেশি নাম্বার নয়, বেশি লিখলে নাম্বার কমার জন্য আপনি একটা ব্যবস্থা করে দিবেন মাত্র। বেশি লিখবেন, গ্রামাটিক্যাল এরর আসবে, বেশি লিখবেন আননেসেসারি ডিটেইলস আসবে, বেশি লিখবেন কথার রিপিটেশন আসবে, সব মিলিয়ে আপনার নাম্বার ডিমার্কিং এর দিকে যাবে। এই জন্য কম লিখবো, কিন্তু যা লিখবো কোয়ালিটি লেখা লিখবো, এই দিকে নজর রাখতে হবে। সুতরাং আপনার এখানে যে পুরা যে একটা গ্রাফ বা পুরো যে একটা ফিচার আপনি রচনা করবেন, পুরো একটা রিপোর্ট, মূলত একটা কাইন্ড অফ রিপোর্ট, কিন্তু পার্সোনাল রিপোর্টের মতো, রিপোর্ট সাংবাদিকের রিপোর্ট উপস্থাপনের মতো নয়। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ কেমন হবে এই নিয়ে কথা আমি বলবো। প্রথমে আসুন, এই পুরো লেখনীটাকে আপনি 4 থেকে 5 ভাগে ভাগ করতে পারেন, অথবা এখানে কমপক্ষে 3টি পার্ট থাকবে। কয়টি পার্ট? 3টি পার্ট। প্রথম অংশে আপনি জাস্ট ব্যাপারটার বেসিক গুলো তুলে ধরবেন, এখানে কোনো লম্বা ভূমিকা দেওয়া যাবে না, অর্থাৎ এখানে কোনো ধরনের ইন্ট্রোডাক্টরি কথা অথবা বিষয়বস্তুর বাইরে গিয়ে কথা, এই ব্যাপারগুলো আসবে না। এখানে আসবে জাস্ট বিষয়টার পরিচিতি, ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবো। ব্যাকগ্রাউন্ড তুলে ধরবার পরে যেটা করবেন, যে মনে করুন আমি এখানে সেকেন্ড স্টেপে লিখেছি এক্সাম্পলিফাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। জাস্ট ফর এক্সাম্পল, আপনি এই যে চাইল্ড লেবার বা শিশু শ্রম নিয়ে যখন আপনি লিখছেন, প্র্যাকটিক্যালি আপনার বাংলাদেশে শিশু শ্রমের যে চিত্র আপনি যা দেখেছেন, ওখান থেকে কিছু এক্সাম্পল আপনি তুলে ধরুন। যদি আপনার কাছে রেফারেন্স দেওয়ার মতো ইস্যু থাকে, যেমন মনে করুন ইউনিসেফ এর মতে চাইল্ড লেবারের চিত্র এরকম, আফ্রিকায় এরকম, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এরকম, বাংলাদেশে বা সাবকন্টিনেন্ট কান্ট্রি গুলোতে এরকম, এই ধরনের কিছু এক্সাম্পল আপনি উপস্থাপন করবেন। তারপরে এরপরে এসে এই জায়গাটাতে, এই লেখনীটাতে আপনি নিজস্ব অভিমত কিন্তু তুলে ধরতে পারেন। এক্সপ্রেস ইউর ওপিনিয়ন এন্ড সাপোর্ট ইউর ডিসিশন, অর্থাৎ চাইল্ড লেবারের স্টপ করবার জন্য আপনার নিজস্ব যে মতামত, এই ব্যাপারটা আপনি উপস্থাপন করবেন এবং নিজের
মতামতের পেছনে কিছু যুক্তি, কিছু লজিক আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। এরপরে অবশ্যই আপনার এই যে লেখনী, এই লেখনীটা থাকবে 1.5 থেকে 2 পৃষ্ঠা সর্বোচ্চ। আবারও বলছি 1.5 থেকে 2 পৃষ্ঠা, 1.5 থেকে 2 পৃষ্ঠা। তাহলে 4 প্যারার মধ্যে আমরা জিনিসগুলো শেষ করে দিতে পারি, অথবা সর্বোচ্চ 5 প্যারা হবে, অথবা 4টা প্যারাই মোটামুটি স্ট্যান্ডার্ড বলে আপনি গুগল করলে পাবেন। তারপরে এখানে 4টা প্যারা লিখবো। তাহলে পরে এখানে মনে করুন প্রথম অংশে, প্রথম প্যারাটার মধ্যে, প্রথম পেজটার মধ্যে আমরা 2টি প্যারা করব, দ্বিতীয় পেজটার মধ্যে 2 প্যারা করে জিনিসটাকে কনক্লুশনের দিকে চলে যাব। ব্যাপারটা যদি আপনার মাথায় আগে থেকেই প্ল্যান থাকে, হোয়াট এভার দ্য ইস্যু, হোয়াট এভার দ্য সাবজেক্ট, the basics of subject, the fundamental issues of that particular subject, তাহলে ফান্ডামেন্টাল ইস্যু স্যার আমি কোথায় পাবো, এই ধরনের কোশ্চেন যদি করেন তাহলে ইজি। কারণ আপনার সামনে তো 2500-3000 শব্দের একটা প্যাসেজ আছে, ওখান থেকে আপনি কিছু ডেফিনেশন, এই ধরনের তার পরিচয়, তাকে নিয়ে যে কিছু কথা, এই কথাগুলো আপনি জাস্ট এখানে তুলে ধরতে পারবেন। এই ওখান থেকে হুবহু সেন্টেন্স না তুলে উপস্থাপন করবেন জন্য অবশ্যই শুরুর দিকে কথাগুলো, ইন্ট্রোডাক্টরি স্টার্টিং সেন্টেন্স গুলোকে যেন মোটামুটি মানের করা যায়। মনে রাখবেন, অনেকে আপনাকে বলবে বা গাইড বইয়ে বা বিভিন্ন জায়গায় প্যাসেজ থেকে হুবহু দেখে লিখা যাবে না। হ্যাঁ, হুবহু দেখে আন্দাজে আপনি কোনো কিছু লিখে জাস্ট 1.5 পেজ ভরিয়ে দিলেন, তাহলে তো আপনার লেটার হবে না। লেটারের মধ্যে এই জায়গাগুলো খেয়াল করে আপনাকে করতে হবে। আবারও বলে দিচ্ছি, লম্বা করা যাবে না, লম্বা করব না, কম লিখবো। যা সময় ব্যয় করবো লম্বা করবার জন্য, যে সময়টা আমরা দিতাম তাড়াহুড়ো করে উল্টাপাল্টা করে কোনোভাবে লিখে দেওয়ার জন্য যে টাইমগুলো আমরা ওয়েস্ট করতাম, ওই টাইমগুলো আপনি চিন্তা করবার জন্য দেন। ডিসাইড করুন এই কম কথা, এই অল্প কথা, ঝরঝরে স্পষ্ট কথাগুলো লিখবো, দেন ইউর প্রেজেন্টেশন উইল বি দ্য বেস্ট ওয়ান। তারপরে আপনি কনক্লুসিভ স্টেটমেন্ট বলতে, অর্থাৎ আপনার নিজস্ব মতামত, অর্থাৎ এখানে একটা লাস্টে একটা ইতিবাচক কথা থাকবে, ইন দ্য নাটশেল, ইন ফাইন, অথবা একটা সাজেশন থাকবে, অর্থাৎ একটা আপিল থাকবে এখানে অবশ্যই। কারণ লেটার টু দ্য এডিটর মানে হচ্ছে কোন একটা সোশ্যাল ইস্যু, সমাজের কোন মানুষের পক্ষে আপনি পত্রিকায় সামাজিক অ্যাওয়ারনেস এর জন্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য, যে কোনো একটা পারপাসে নিজে আপনি লিখছেন মানুষের পক্ষে। সুতরাং you have to write a suggestion at the end of your writing. Suggestion থাকবে, this is how this problem can be solved, in this way this problem can be removed। এই যে কথাগুলো, এই টাইপের একটা সাজেস্টিভ কথা কিন্তু আপনার এই ফিচার রাইটিং এর এন্ড বা শেষের দিকে থাকবে। এবং এই যে লাস্টে আবার নাম লিখবো, এবং নামটা লিখেছি এই যে মনে করুন জাস্ট ফর এক্সাম্পল, দিস ইজ ইয়োর ফিচার, এবং ফিচারের এই যে এটা একটা বডি অফ দ্য ফিচার, দেন দ্য নেম শুড বি দ্য রাইট সাইড অফ দ্য রাইটিং। এই যে সাবরিনা কামাল, কক্সবাজার, এই জায়গায় এভাবে লিখেছি। তাহলে যদি এটা আপনি ওই যে প্রথম ব্রিটিশ এই ফরম্যাটটা যদি আমি জাস্ট 2টা পেজ পাশাপাশি লিখে দেখাই, দেখুন, যদি এই স্টাইল আপনি লিখেন, এই স্টাইলে যদি লিখেন, তাহলে পরে আপনার এভাবে হবে, নামটা হবে এখানে, নামটা আসবে এখানে, নামটা আসবে, আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে, নামটা আসবে ঠিক এই জায়গায়। যদি আপনি ওই যে মাঝখানে একবার দেখেছিলাম সবগুলো রাইট এক লাইন, ওয়ান লাইন অ্যালাইনমেন্ট হয়, দেন এই নাম এসে যাবে এই সাইডে, নাম এসে যাবে এই সাইডে। এটুকু পার্থক্য। আর আরো দরকারি কিছু কথা আছে, যদি শুনবেন, যারা পরীক্ষা দিয়েছেন, নিজে গবেষণা করে এগুলো ব্যাক করবার চেয়ে আমি যা করেছি মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনার যে লেখনীটা কি হবে তা নিয়ে আমি প্র্যাকটিক্যালি খাতাটা একটু দেখাই আনসার করার জন্য। এখানে কিছু কথা আছে, মনে করুন এটা একটা পরীক্ষার খাতা, এটা একটা পরীক্ষার খাতা, এটা আমাদের এই যে মডেল টেস্টের একটা খাতা। এই খাতার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি, মনে করুন দেখুন এই যে উপস্থাপনটা আপনি দেখেন, এখানে অ্যান্সার টু কোয়েশ্চেন নং 4, এই জায়গা থেকে বলি, অ্যান্সার টু কোয়েশ্চেন নং 4, অ্যান্সার টু দা, না এখানে আর্টিকেল বসবে না, মনে রাখবেন, এখন ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট একটু মনে রাখবেন। তাহলে আমরা সাধারণত এত নাম্বার প্রশ্নের উত্তর এটা উপরে যদি মার্জিন থাকে, মার্জিনের নিচে লিখি, কিন্তু যেই পেজে আমরা লেটার লিখবো ওই পেজের কোয়েশ্চেন নংটা উপরে লিখবেন, আপনার বক্সের ভেতরে আপনার লেটারের উপস্থাপনটা ভালো হয়। তাহলে আমি ব্রিটিশ ফরম্যাট দেখিয়েছি, এখানে এদিকে যে ডেটের সাথে যে গ্যাপ গুলো খেয়াল রাখবেন, এভাবে লিখেছি, কোনো সাবজেক্ট নাই, ডিয়ার স্যার অথবা স্যার লিখে এখানে লিখেছি, এখানে গ্যাপ দিয়ে জাস্ট এখানে লিখবেন, পেজ খালি থাকবে, দেখতে এমনটা লাগবে। আচ্ছা, তারপরে পরের পৃষ্ঠায় এখানে এসে আপনার এখানে শিরোনাম থাকবে এবং আপনার পুরো রাইটিংটা
পুরো রাইটিংটা হবে 4টা ভাগে বিভক্ত। আর কোন অংশে কি লিখবেন তা বলেছি। একবার রিমাইন্ড করে দিচ্ছি, প্রথমে বেসিক্স অফ দ্যাট পার্টিকুলার ইস্যু, গিভ এক্সাম্পল, দেন give your opinion and support your opinion, then write suggestive and conclusive statement, এই কথাগুলো। then write the name and address. This is how you should write your letter. লেটারে আর কি কি করবেন আমি বলছি, এবং প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে খাতার এই পেজে শুরু করলাম এবং এই পেজ অবশ্যই এই ব্যাপারটা মেনটেন করব। অর্থাৎ যদি আপনি মনে করুন এখানে শুরু করেছেন, উল্টিয়ে এদিকে আসতে হয়, এই কাজ করা যাবে না। এটা একটা দরকারি ব্যাপার, আশা করি সকলে জানেন, কিন্তু তবু আবারও মনে করিয়ে দিচ্ছি। এই পেজে শুরু করব, এদিকে আসবে, শুধু এক পেজ লিখে ফির একটা শেষ করব না, অবশ্যই দ্বিতীয় পেজে যাব। অর্থাৎ কম লিখবো, 5-6 পৃষ্ঠা লম্বা করে লিখবো 20 নম্বরের জন্য আমি দুনিয়াদারি উড়ে ফেলছি না। আপনি যে সময়টা আপনার আছে, ইউজ দ্য টাইম ফর থিঙ্কিং, চিন্তা করবার জন্য সময়টা ব্যয় করেন, এবং রাইট গুড সেন্টেন্সেস, ভালো সেন্টেন্স লিখুন। আবারও আমি স্ক্রিনে যাচ্ছি, এখানে আরো বলবার মতো অনেক কথা, আমার আরো কিছু দরকারি বিষয় আছে। একটা লেটার লিখবার সময় ইম্পর্টেন্ট পার্টস টু বি নোটেড, অর্থাৎ কোন জিনিসগুলো খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা লেটার যখন আপনি লিখবেন, লেটারের মধ্যে কোনো ধরনের ছোট ফর্ম ব্যবহার করবেন না। এম না লিখে আই কমা এম লিখবো না আমরা। অর্থাৎ কোনো ধরনের মনে করেন আমি যেতে চাই, ওয়ানা গো, তাহলে পরে আই ওয়ান্ট টু পাবলিশ, মানে এই কথাটাকে আই ওয়ানা পাবলিশ, এই ধরনের ইনফর্মাল ইংলিশ গুলো আমরা অবশ্যই লেটার রাইটিং এর সময় রিমুভ করে রাখবো, ফুললি ফর্মাল ল্যাঙ্গুয়েজ লিখবো। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা লেটার লেখার সময় এক্সপ্রেশন গুলো পেসিভ হওয়া চাই, কিন্তু দরকারি। ইভেন ভয়েস চেঞ্জ করবার সময় আপনারা অনেকে দেখেছেন, অনেকের মাথায় আছে, তাদের নাই, তাদের জন্য বলা। সেটা হচ্ছে কোনো একটা নোটিশ দেওয়ার সময়, মনে করুন আমি যদি বলি একটা নোটিশ দিলাম, এটা কলেজের, আমি কলেজের স্যার, আমি প্রিন্সিপাল, আমি বললাম স্টুডেন্টদেরকে আগামীকাল সকাল 10টায় কলেজ ড্রেসে অডিটোরিয়ামে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাহলে প্রিন্সিপাল কিন্তু বলে না স্টুডেন্টরা সকাল 10টায় কলেজ অডিটোরিয়ামে ইউনিফর্ম পরে উপস্থিত থাকি, বলে না। বলা হয় স্টুডেন্টদেরকে আদেশ দেয়া যাচ্ছে, আদেশ দেয়া হচ্ছে, হ্যাঁ, নির্দেশ দেয়া হচ্ছে, প্যাসিভ মোডে। নোটিশ যেমন প্যাসিভ মোডে হয়, আপনার লেটারের যে কথাগুলো, এইগুলো যেন বিশেষ করে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ইউর লেটার, এটা হবে প্যাসিভ এক্সপ্রেশন। এবং অবশ্যই এই যে ইউজ অফ মোডাল অক্সিলারি, যত পারেন মোডাল অক্সিলারি গুলো ব্যবহার করবেন। যে সমস্ত মোডাল অক্সিলারিতে ইকোলজি থাকে, যেমন দেখেন উড ব্যবহার করি। যেমন আমি যদি বলি আমি শুরু করতে চাই, আমি আল্লাহর নামে শুরু করছি, আই শুরু করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু স্টার্ট উইথ দ্য নেম অফ আল্লাহ। না, কথাটার মধ্যে অ্যাপোলজি কখন আসবে? যখন আপনি বলবেন আই উড লাইক টু স্টার্ট মাই স্পিচ উইথ দ্য নেম অফ আল্লাহ। এই যে কথা, অর্থাৎ মোডাল অক্সিলারির ব্যবহার, ক্যান, মে, শ্যালের ব্যবহার, অর্থাৎ অ্যাকর্ডিং টু প্লেস, এই ব্যাপারগুলো নিয়ে একটু কনসাস থাকবো। কি কি বললাম? ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল, এন্ড ইউ ট্রাই টু ইউজ প্যাসিভ মুড, এন্ড ইউজ অফ মোডাল অক্সিলারির ব্যাপারে কনসাস থাকবো। 3টা পয়েন্ট বললাম। এবার আসেন ফেয়ার হ্যান্ড রাইটিং, এটা আরেকটা পয়েন্ট। অর্থাৎ এমনিতে মনে করেন আপনার লেখা আওলা জাওলা, আপনার লেখার মধ্যে কেমন, এই আমি যে এক্সাম্পলটা আনছি এটা অনেক সুন্দর লেখা, তাহলে আমার হাতে এখানে প্রচুর খাতা আছে, মনে করেন এমনিতে আপনার লেখা হচ্ছে খুব বাজে, মানে পড়া যায় না, দেখলে রাগ ওঠে, এরকম খাতা। মনে করুন মাশাআল্লাহ আমাদের সব স্টুডেন্টের লেখা সুন্দর, এত সুন্দর সুন্দর লেখা, সবার সুন্দর। আমি বিস্ত্রী লেখা কোথায় পাইতাম আপনারা দেখানোর জন্য, যার খাতাই দেখি অসাম লেখা, বাদ দেন, বিস্ত্রী খাতা পাচ্ছি না, তাহলে সবার লেখা সুন্দর মাশাআল্লাহ। না, এটাও ভালো, খারাপ না। তাহলে পরে এখন যেটা বলবো সেটা হচ্ছে, মনে করুন আপনার হ্যান্ড রাইটিং খুব বাজে অবস্থায় থাকে, কিন্তু আপনার যে পরীক্ষার যে বিশেষ করে যেখানে আপনি লেটার লিখবেন, লেটার লেখার সময় মোটামুটি স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন। আবারও বলছি, কম লিখবো, কিন্তু গ্রামাটিক্যাল এরর ছাড়া সুন্দর কথায় লিখবো, কারণ এই জায়গাটাতে আপনি ইজিলি অনেক বেশি মার্কস তুলতে পারবেন। তারপরে হচ্ছে নো এক্সপ্রেশন
সরি, নো এক্সপ্রেশন অফ ইমোশন, এখানে কোনো আবেগ সূচক কথা আসবে না। যেহেতু লেটার টু দ্য এডিটর, এখানে আবেগ হওয়ার কোনো সুযোগ নেই। লাভিংলি, অ্যাফেকশনেটলি এই টাইপের কথা আসবে না, ইভেন সিনসিয়ারলি কথাটাও আসবে না। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখবো। এবং লেটারের যে ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল, ফুললি ফর্মাল, অ্যাভয়েডিং ফুল ইমোশন, এই ধরনের কথা। এখানে একটু যান্ত্রিক টাইপের হবে, লেটার টু দ্য এডিটর একটু যান্ত্রিক টাইপের হবে। হ্যাঁ, যখন আপনি ফিচার লিখবেন, ফিচারের যে আপিলিং লাস্ট সেন্টেন্স গুলো, ওখানে যদি কোনো আপিল করেন, মনে করেন মানুষের এই কনসাসনেস গ্রো করবার জন্য, অথরিটির কনসেন্ট্রেশন গ্রো করবার জন্য, তখন দেন ইউ ক্যান ইউজ ইউর ইমোশনাল এক্সপ্রেশনস। কিন্তু কভার লেটারের মধ্যে তেমন কোনো ইমোশন আমরা ইউজ করবো না, যেটা স্টার্টিং এবং এন্ডিং এ পার্সোনাল, মায়ের কাছে, বাবার কাছে পার্সোনাল লেটার, গার্লফ্রেন্ডের কাছে এসএমএস না হোক, লেটার লিখবার সময় আমরা করে থাকি। আসুন, ডোন্ট ইউজ কালার পেন ইন লেটার। অবশ্যই একটা লেটার লিখবার সময় আমরা কোনো রঙিন কলম ব্যবহার করব না, কালার্ড পেন ব্যবহার করব না। ইভেন আমরা যদি কোনো এই যে টাইটেলের নিচে আমরা যখন আন্ডারলাইন করি, অবশ্যই ইউজ দ্য সেম পেন, ইউজ দ্য সেম পেন। ইভেন আন্ডারলাইন না করেও পারেন, জাস্ট টাইটেল লিখে ইনভার্টেড কমা দিয়ে টাইটেলের সাথে আপনার যে ডেসক্রিপশনের মধ্যে একটা 2 লাইনের গ্যাপ রাখবেন, যেন আলাদা করে ব্যাপারটাকে ক্লিয়ারলি চোখে পড়ে। এই যে প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমি যা বললাম অবশ্যই খেয়াল রাখবেন। দুইটি ফরম্যাট দেখালাম, আরো বলছি 35 থেকে 40। এই যে আপনি দেখেন গুগলে আমি এগুলা রেখেছি কেন, কিছু বলি নাই কেন, এই যে গুগলে আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ফরম্যাট আপনি গুগল সার্চ করলে পাবেন, এক এক জায়গায় এক এক রকম, আপনি কনফিউশনে পড়বেন। আমি বিসিএস কেন্দ্রিক এবং এই যে ডিকশনারি দেখালাম, জায়গাগুলো কেন্দ্র করে অবশ্যই পড়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সামারি রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে আসবো। এই ফরম্যাটে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখন লাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা দুর্বল আছি, তা তো এই জিনিসটা তো আমরা ইভেন মুখস্থ করেও একটা সুন্দর কাঠামো বানিয়ে নিতে পারি। কিন্তু স্যার, এই যে জায়গাটা, এই যে ফিচারের যে বডিটা, এটাতে আমি কি লিখবো, মেসেজ থেকে দেখে দেখে লিখে দেওয়া ছাড়া আমার কাছে তো কোনো উপায় নেই, এরকম যদি কেউ ভাবেন, তাহলে পরে একটা কাজ আপনি করেন, সেটা হচ্ছে যে কোচিং এর পরীক্ষাগুলো দেন, ওখানে লিখেন, অথবা কোন একটা ইস্যু নিয়ে একটা পৃষ্ঠা রেগুলার লেখার চেষ্টা করেন। অনেকেই শুধু ট্রান্সলেশনের নিয়ম শিখে যাচ্ছেন, এসে মুখস্থ করে যাচ্ছেন। এরকম সময় নষ্ট না করে একটা ইস্যু নেন, ইস্যুটা নিয়ে 1.5-2 পৃষ্ঠা লেখার চেষ্টা করেন। যদি আপনি শুদ্ধ ইংরেজি লিখতে পারেন, আপনি যে কোনো ট্রান্সলেশন পারবেন। অর্থাৎ লিখুন, নিজের লেখাটা নিজে আরেকবার দেখুন, নিজের লেখাটা নিজে আরেকবার রিভাইজ করুন, গ্রামারের কোন জায়গাটা আপনি ভুল করেছেন নিজে সর্ট আউট করার চেষ্টা করেন। বন্ধু বান্ধবের মধ্যে যে ভালো পারে তারা একবার দেখান, 5 মিনিট এটা একটু চুপ দিয়ে দেখেন ভুল আছে কিনা, এভাবে লিখেন। তাহলে মনে করুন ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা 1.5 পৃষ্ঠার লেখা লিখে ফেললেন, পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছেন, বই পুস্তক রেখে চা খাইতে খাইতে নীতি লিখতে পড়ুন। তারপরে হলো মনে করেন আরেকটা ইস্যু নিয়ে আরেকদিন লিখলেন, আরেকটা ইস্যু নিয়ে আরেকদিন লিখলেন, 10-12টা লিখেন, ইনশাআল্লাহ আপনি লিখতে পারবেন। আজকে এইটুকু, ইনশাআল্লাহ পরবর্তীতে সামারি নিয়ে আসবো, এবং এরপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে শুরু করে সব বিষয়ের অনেকগুলো ইনফরমেশন, অর্থাৎ কোটেশন কোন কোন ব্যবহার করবেন, কোন কোন জায়গা থেকে ইনফরমেশন গুলো, অর্থাৎ অধ্যায় ভিত্তিক আমি সামারি করে দিব। ইনশাআল্লাহ আপনারা যারা অর্থাৎ আমার কথাগুলো শুনছেন সবাই শেয়ার করে দিবেন, অন্তত যারা পরিচিত লিখিত প্রার্থী আছে তারা আমার পরিশ্রমটা যেন কাজে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।